Welcome, students and friends. Today we are going to the decastration of the sonnet upon Westminster Bridge by William Wordsworth. আজকে আমরা যে সনেটটির পর্যালোচনা করব সেটি হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ. As we all know that William Wordsworth was one of the pioneers of English romantic poets. আমরা সবাই জানি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোম্যান্টিক যুগের কবিদের একজন উল্লেখযোগ্য কবি ছিলেন. এই রোম্যান্টিক যুগের কবিতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতির সৌন্দর্যের গৌরবান্বিত করা এবং প্রকৃতির সৌন্দর্যের প্রতি বিশেষ ভালোবাসা দেখানো. ওয়ান অফ দ্য চিফ ক্যারেক্টারিস্টিক্স অফ রোম্যান্টিক এজ ইজ লাভ অ্যান্ড গ্লোরিফিকেশন অফ নেচার্স বিউটি. আজকে যে সনেটটি আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, যেটা আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, যেটা নিয়ে আমরা অ্যানালিসিস করব, সেই ওয়েস্টমিনস্টার ব্রিজ সনেটটির যদি আমরা উৎস বা লেখা দ্য সোর্স অ্যান্ড দ্য অরিজিন অফ দ্য সনেট যদি নিয়ে আমরা জানতে চাই, তাহলে আমরা বলবো যে ইট ইজ লার্ন ফ্রম ডরোথি ওয়ার্ডসওয়ার্থ হু ওয়াজ সিস্টার অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ. যে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, যিনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোন ছিলেন, তার কাছ থেকে আমরা জানতে পারি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য আর্লি মর্নিং সিন অফ দ্য লন্ডন সিটি viewed from the Westminster Bridge over the river Thames on his way to Dover on July 31st, 1802. অর্থাৎ ডরোথি ওয়ার্ডসওয়ার্থের একটি জার্নাল থেকে আমরা জানতে পারি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যিনি খুব সকালে লন্ডন সিটির বিউটিটার দ্বারা এতটাই মুগ্ধ হয়েছিলেন যে লন্ডন সিটির সৌন্দর্যতা তিনি দেখেছিলেন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে থেমস নদীর ওপরে ওনার ডোভারে যাওয়ার পথে 1802 সালের 31শে জুলাই. And the calm and the serenity and the beauty of the early morning of the London city impressed the poet so much that after coming back from France, he composed the sonnet upon Westminster Bridge on 3rd September 1802. এই নিস্তব্ধ একটা সৌন্দর্য, একটা স্নিগ্ধতা এবং লন্ডন শহরের আর্লি মর্নিংয়ের এই যে সৌন্দর্যটা কবিকে এতটাই মুগ্ধ করেছিল যে তিনি ফ্রান্স থেকে ফিরে এসে 1802 সালের 3rd সেপ্টেম্বর এই সনেটটি আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ রচনা করলেন. Now, if we summarize the sonnet upon Westminster Bridge, then we can say upon Westminster Bridge is a fine sonnet that describes the poet's glorification of the early morning beauty of the London city. অর্থাৎ যদি আমরা আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এই সনেটটি যদি সংক্ষিপ্তসার করি, তাহলে আমরা বলতে পারবো যে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ একটি সুন্দর সনেট, যেখানে কবির বর্ণনা দিচ্ছেন যে আর্লি মর্নিং লন্ডন সিটির সৌন্দর্যটা, অ্যান্ড দ্য পারফেক্ট কাম অ্যান্ড কোয়াইট অফ দ্য সিটি ইমপ্রেস দ্য পোয়েট. এবং সেই সকালে সেই আর্লি মর্নিংয়ে সেই যে শান্ত ভাব কবিকে ভীষণভাবে মুগ্ধ করেছিল. দ্য গ্লোরিয়াস সান মেক্স অল দ্য অবজেক্টস গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার. এবং সেই সূর্যের আলো প্রত্যেকটা জিনিসকে আরও উজ্জ্বল থেকে যেন উজ্জ্বলতর করে দিচ্ছিল সেই ধোঁয়াহীন বাতাসে. দ্য পোয়েট শোজ হিজ থ্যাঙ্কফুলনেস টু গড অ্যাজ হি ওয়াজ ব্লেসড টু এনজয় সাচ বিউটি. কবি এখানে ভগবানকেও যেন সম্বোধন করলেন এবং সম্বোধন করার কারণ তিনি ধন্যবাদ জ্ঞাপন করলেন, যেহেতু তিনি এই সুন্দর জিনিসটাকে এই সকালের এই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য তিনি সুযোগটা পেয়েছিলেন. এখন এই সনেটের আপন ওয়েস্টমিনস্টার সনেটটি যদি আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করি, তাহলে বলতে হবে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ অ্যান ইটালিয়ান সনেট ফলোয়িং দ্য রাইম স্কিম ABBA CDC. অর্থাৎ এই আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সনেটটি একটি ইটালিয়ান সনেটের অনুসরণ করে লেখা আছে, যেখানে রাইম স্কিমটা ABBA CDC. Now the first line of the sonnet goes, Earth has not anything to show more fair. অর্থাৎ এই পৃথিবীর এর চেয়ে বেশি কোনো সৌন্দর্য কিছু দেখানোর নেই. অর্থাৎ ফার্স্ট লাইনে যেটা কবি বলতে চাইছেন যে লন্ডন শহরের এই সৌন্দর্যতার প্রতি কবির যে মুগ্ধতা, সেটা তিনি দেখাতে চেয়েছেন. দ্য লাভলি সিন অফ দ্য লন্ডন সিটি ইন দ্য আর্লি মর্নিং চার্ম দ্য পোয়েট সো মাচ দ্যাট হি ফেল্ট নাথিং এলস অন দিস আর্থ কুড সারপ্রাইজ দিস বিউটি. অর্থাৎ
এই পৃথিবীর ওপর আর কোনো কিছুই এই সৌন্দর্যকে হারিয়ে দিতে পারে না। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। ডাল মানে হচ্ছে নীরস, অর্থাৎ সেই ব্যক্তি মনের দিক থেকে খুবই নীরস হবেন যিনি এই সৌন্দর্যটাকে অবহেলা করে এড়িয়ে চলে যাবেন। অর্থাৎ কবি যেটা বলতে চাইছেন যে নো হিউম্যান হার্ট ক্যান ইগনোর সাচ বিউটি এক্সেপ্ট দ্য হিউম্যান উইথ ডাল ইন হার্ট। অর্থাৎ মনের দিক থেকে যে ব্যক্তি খুবই নীরস তিনিই একমাত্র হয়তো এই সৌন্দর্যকে অবহেলা করতে পারেন। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। সাইট মিন্স এখানে যে লাভলি সিন অফ দ্য লন্ডন সিটি, অ্যান্ড সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, যেটা আমাদের মনকে খুবই স্পর্শ করে যায়। ইন ইটস ম্যাজেস্টি, ইন ইটস গ্র্যান্ডার, অর্থাৎ সৌন্দর্যের জাঁকজমকপূর্ণতায়, এই লন্ডন শহরের সৌন্দর্যের যে জাঁকজমকপূর্ণতায় আমাদের এই দৃশ্যটা মনকে খুবই স্পর্শ করে যায়। দিস সিটি নাও ডট লাইক এ গার্মেন্ট ওয়্যার। দিস সিটি মিন্স দ্য লন্ডন সিটি, অ্যান্ড ডট মিন্স এখানে এটা পোয়েট্রিক ল্যাঙ্গুয়েজে লেখা। ডট মিন্স হচ্ছে ডাজ, আমরা যেটাকে DOES ডাজ বলি সেটাই হচ্ছে ডট। দিস সিটি নাও ডট লাইক এ গার্মেন্ট ওয়্যার, অর্থাৎ এই লন্ডন শহরটা একটা সৌন্দর্যের পোশাক যেন পরে আছে। এখন এখানে দ্য পোয়েট ইম্যাজিন দ্যাট দ্য লন্ডন সিটি ওর এ ড্রেস অফ লাইট, দ্য বিউটিয়াস লাইট of the rising sun that adds a special charm to the city। অর্থাৎ কবি এখানে কল্পনা করছেন যে লন্ডন শহরটা এই সকালের সূর্যের আলোয় একটা সৌন্দর্যের আলোর পোশাক যেন পরে আছে, যেটা তাকে সৌন্দর্যটাকে আরও বেশি করে বাড়িয়ে দিচ্ছে। দিস সিটি নাও ডট লাইক এ গার্মেন্ট ওয়্যার, দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার। এবার এই সকালের যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা কেমন কবি বর্ণনা দিচ্ছেন, সেটা হচ্ছে সাইলেন্ট, একদম নিস্তব্ধ, দ্যাট ইজ সাউন্ডলেস, অ্যান্ড বেয়ার মানে ওপেন, দ্যাট ইজ আমরা বলতে পারি যে ফ্রি ফ্রম দ্য কভার অফ ডাস্ট অ্যান্ড স্মোক। অর্থাৎ সকালে সমস্ত কিছু সেই ধুলো এবং ধোঁয়ার আবরণ থেকে যেন মুক্ত। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। এখানে এই যে অবজেক্টগুলো বলেছে এগুলো কিন্তু ন্যাচারাল অবজেক্ট নয়, এগুলো সবই হচ্ছে ম্যান মেড অবজেক্টস, অর্থাৎ মানুষের তৈরি যেগুলো জিনিস, যেমন শিপস জাহাজ, টাওয়ার্স মানে কোনো একটা সুউচ্চ চূড়া বিশিষ্ট কোনো ইমারত যাকে আমরা বলতে পারি, ডোমস মানে গম্বুজ, থিয়েটার্স প্রেক্ষাগৃহ, এবং টেম্পলস এগুলো সবই কিন্তু সবাই খোলা জায়গাতে কিন্তু সবাই এরা রয়েছে। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। অর্থাৎ এই যে শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পলস এগুলি সবই উন্মুক্ত অবস্থায় রয়েছে খোলা মাঠ এবং খোলা আকাশের নিচে, অর্থাৎ এদেরকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। দ্য এন্টায়ার লন্ডন সিটি ইজ ক্লিয়ারলি ভিজিবল অ্যান্ড দ্য সিটি লাইজ ওপেন অন দ্য গ্রিন ফিল্ডস অ্যান্ড আন্ডার দ্য ওপেন স্মোকলেস স্কাই। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। সমস্ত কিছুই কিন্তু উজ্জ্বল এবং চকচক করছে এই ধোঁয়াহীন বাতাসে। অর্থাৎ কবি যেটা বলতে চাইছেন, অ্যাজ দেয়ার ইজ নো স্মোক ফ্রম ভেহিকেলস অ্যান্ড ফ্যাক্টরিজ, দ্য লন্ডন সিটি ইজ ফ্রি ফ্রম ডাস্ট অ্যান্ড স্মোক। যেহেতু এটা আর্লি মর্নিং, তাই সেইভাবে ভেহিকেলস বা ফ্যাক্টরিজগুলো অ্যাক্টিভ হয়নি, তাই বাতাসে কোনো ধোঁয়া নেই, এবং লন্ডন শহরেটা সম্পূর্ণভাবে তখন ডাস্ট এবং স্মোক থেকে পুরো মুক্ত, তাই অল দ্য অবজেক্টস আর শাইনিং ম্যাগনিফিসেন্টলি, তাই সমস্ত জিনিসগুলো চমৎকারভাবে কিন্তু উজ্জ্বল হয়ে আমাদের সামনে দেখা দিচ্ছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টেপ। অর্থাৎ সূর্য এর আগে এত সুন্দরভাবে মনে হয় প্রতিভাত হয়নি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম জাঁকজমকপূর্ণ কিরণে, যেটা কিনা পড়ছে ভ্যালি, রক অর হিল। অর্থাৎ কবি বলছেন, দ্য পোয়েট ফেল্ট দ্যাট হি হ্যাড নেভার সিন সাচ এক্সকিউজিট স্প্লেন্ডার অফ দ্য রাইজিং সান গ্লিটারিং আপন ভ্যালি, রক অর হিল। অর্থাৎ কবি বলছেন যে তিনি হয়তো এর আগে সূর্য উদয় দেখেছেন, কিন্তু এরকমভাবে সূর্যের আলো এত সুন্দরভাবে, এত স্প্লেন্ডার মানে এতটা জাঁকজমকপূর্ণভাবে ভ্যালি, উপত্যকা, রক বা কোনো প্রস্তরখণ্ড, পাথর বা পাহাড়ের ওপরে এত সুন্দরভাবে মনে হয় প্রতিভাত হয়নি। নেভার স আই, নেভার ফেল্ট এ কাম সো ডিপ।
এর আগে আমি কখনোই দেখিনি। কবি এখানে বলছেন এর আগে আমি এরকম কখনোই দেখিনি বা কখনো অনুভব করিনি। এ কাম সো ডিপ, এই নিস্তব্ধতা এত গভীর হতে পারে। অর্থাৎ কবি বলছেন যে দ্য পোয়েট ফেল্ট দ্যাট হি হ্যাড নেভার এক্সপিরিয়েন্স সাচ কাম বিউটি প্রিভেলিং ওভার দ্য লন্ডন সিটি। অর্থাৎ লন্ডন শহরের ওপর যে এই নিস্তব্ধতা, একটা এই নিস্তব্ধ সৌন্দর্য যেটা কিনা বিরাজ করছে এখন, সেটা তিনি এর আগে কখনোই দেখেননি। দ্য রিভার গ্লাইডেড অ্যাট ইটস ওন সুইট উইল। অর্থাৎ নদী, এখানে নদী মানে কিন্তু থেমস নদীর কথাই বলা হচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, অ্যাজ দেয়ার আর নো বোটস অর শিপস অন দ্য রিভার থেমস, সো দ্য রিভার ফ্লোজ ফ্রিলি উইদাউট এনি অবস্ট্রাকশন। অর্থাৎ কবির মতে যেহেতু থেমস নদীর ওপরে সেই সময় কোনো নৌকা বা কোনো জাহাজ চলাচল করছে না, তাই নদী খুবই স্বাধীনভাবে কোনো রকম বাধা ছাড়াই কিন্তু প্রবাহিত হচ্ছে। দ্য রিভার গ্লাইডেড, গ্লাইডেড মিনস হচ্ছে ফ্লোজ, অ্যাট ইজ ওন সুইট উইল, তার নিজের ইচ্ছায় প্রবাহিত হচ্ছে। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। এখানে কবি কিন্তু ভগবানকে অ্যাড্রেস করলেন, ভগবানকে যেন সম্বোধন করছেন। হেয়ার দ্য পোয়েট অ্যাড্রেসেস টু শো হিজ থ্যাঙ্কফুলনেস টু দ্য গড অ্যান্ড অ্যাজ হি ইজ ব্লেসড টু এক্সপিরিয়েন্স সাচ এক্সকিউজিড বিউটি। কবি এখানে ভগবানকে সম্বোধন করছেন, তাকে ভগবানকে তার ধন্যবাদ জ্ঞাপন করার জন্যই, যেহেতু তিনি এরকম একটি সৌন্দর্য অভিজ্ঞতা লাভ করার সুযোগ পেয়েছেন বলেই। Dear God, the very houses seem asleep, and all that mighty heart is lying still. The very houses means, very houses মানে এখানে কিন্তু বলা হচ্ছে দ্য ইনমেটস অফ দ্য হাউসেস, অর্থাৎ লন্ডন শহরের বাড়ির বাসিন্দাগুলোকে, ইনমেটসদেরকে এখানে বলা হচ্ছে দ্য ভেরি হাউসেস। এবং সেই ভেরি হাউসেসগুলো সিম অ্যাসলিপ, মনে হচ্ছে এখনও তারা ঘুমন্ত অবস্থায় রয়েছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। এবং এখানে মাইটি মানে হচ্ছে এখানে এনার্মাস, বিশাল, যেটা বলতে পারি হিউজ। এখানে লন্ডন সিটিটাকে এখানে বলা হচ্ছে মাইটি হার্টের সাথে তুলনা করা হচ্ছে, কেননা লন্ডন সিটি ইজ দ্য ক্যাপিটাল সিটি অ্যান্ড দ্য এপি সেন্টার অফ অল দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য কান্ট্রি। যেহেতু লন্ডন শহরটা হচ্ছে একটা রাজধানী শহর এবং দেশের অধিকাংশ কার্যকলাপের একটি এপি সেন্টার, অর্থাৎ কেন্দ্রীয় স্থান, যেহেতু সেই জন্য লন্ডন শহরটিকে এখানে মাইটি হার্টের সাথে একটি তুলনা করা হলো। সো ইট ইজ কল মাইটি হার্ট হুইচ রিমেন্স কাম, যেটা কিনা এখন নিস্তব্ধ অবস্থায় রয়েছে, কোয়াইট অবস্থায় রয়েছে, অ্যাজ ইফ এ রোরিং জায়ান্ট ইজ স্টিল লাল্ড টু স্লিপ, যেন মনে হচ্ছে একটি গর্জনকারী দৈত্য সে এখনও ঘুমন্ত অবস্থায় রয়েছে, নিস্তব্ধতায় মগ্ন রয়েছে। সো দিস ইজ দ্য সনেট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। I hope that you will enjoy it, এবং to get more questions answer from the upon Westminster Bridge, just see below. Here I give such many important questions answer. I think you will follow it.